নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। ভ্যাকসিনের সাইড এফেক্ট হয় শিশুকন্যার মৃত্যু, তদন্ত চালালো স্বাস্থ্য বিভাগের র্যাপিড রেসপন্স দল। কনকপুরের 3 শিশু সন্তানকে উদ্ধার করল শিলচর পুলিশ। ধুবড়ীতে মিত্রজোটের প্রার্থীর সমর্থনে জনসভা হিমন্ত বিশ্ব শর্মার। নকদির গ্রামে 3 কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেফতার 2 যুবক। যুদ্ধকালীন পরিস্থিতিতে শিলচরের জল নিষ্কাশনের ব্যবস্থা করার দাবিতে রাঙ্গিরখাড়িতে বিডিএফ এর ধর্ণা। এবারে আজকের সংবাদ বিস্তারিত। ভ্যাকসিনের সাইড এফেক্ট হয়ে শিশুকন্যার মৃত্যু। রংপুর সিনিয়র হাই স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী 11 বছরের রুজি বেগমের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শিশুকন্যার বাড়ি রংপুর 3য় খণ্ডে। পিতার অভিযোগ, গত 29 এপ্রিল স্কুলে তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। গতকাল সে স্কুলে আসার পর অসুস্থ হয়ে পড়ে। তারপর স্কুলের শিক্ষক তাদের জানান যে শিশুকন্যা রোজি অসুস্থ হয়ে পড়েছে, তাই দ্রুত চিকিৎসার প্রয়োজন। খবর পেয়ে তিনি পরিবারের সদস্যরা ছুটে এসে রুজিকে স্কুল থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যদিও আজ সকাল 7টায় সে মারা যায়। এদিন পরিবারের লোকেরা জানান ভ্যাকসিন দেওয়ার পর তার মৃত্যু হয়েছে। ভ্যাকসিনের সাইড এফেক্ট হয়ে শিশুকন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় রংপুরের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা গেছে শিশুকন্যার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে রংপুর 3য় খণ্ডে তদন্ত চালালো স্বাস্থ্য বিভাগের র্যাপিড রেসপন্স দল। অসুবিধা করেননি, চোরা করে। তারপরে কালকে আমার আইসি স্কুলে কইছে আজকে যাইছিলাম 1-1.5 দিন যাইবে। মানছে কইছে না, আমি তো স্কুল যেতেও লাগে, একটা ছাতা এগুলো ইয়ে আইসে। তারে আমার ফোন করে কইছে তো বাচ্চা একটু খাফের চলে যাও, লইয়া যা। আমি আইয়া লইয়া গেছি আমার সাথ। যাওয়ার পরে দেখা যায় দাস্ত খেসিয়া চলে, তার পেট সারি দিছে পুরা। এরপরে মেডিকেল লইয়া গেছে, মেডিকেল গিয়ে রিপোর্টও কইছে তারা কইছে কিলা আমি তো দাস্ত করেন, পাতলা পায়খানা লেট্রিন করেন, আমরা পালা করে দেখুন তারা সকালপুর রিপোর্টে কয় এটা ভ্যাকসিনে এফেক্ট করছে। মানে আজকে আপনার মেডিকেলে গেছিল? মেডিকেল তো লিয়ে আইছি তো। মেডিকেল মারা গেছে। মেডিকেল কালকে রাতে নিছিলাম? কালকে রাতে নিছিলাম। হ্যাঁ, আজকে সকালে মারা গেছে। সকালে 8টার সময় মেডিকেল ডাক্তারে কয় আমরা একটু চেষ্টা করি, বুকে বুকে যাতায়াত 4-5 জন মিলে যাতাইছে, মেশিন লাগিয়ে রাখছে, কইছে একটু প্রে আছে, আমরা চেষ্টা করি। আর আমি দেখছি আমার মেয়েগুলো নাই, আছে আছে কই আর সময় যাওয়াইছি। আমার মেয়ের বয়স কত? 11 বছর বয়স। হাই স্কুলে পড়ে? ও স্কুলে পড়ে। নিখোঁজ 3 শিশু সন্তানকে শিলচর রেলওয়ে স্টেশন থেকে শিলচর পুলিশ উদ্ধার করেছে। নিখোঁজ শিশুদের নাম দীপনাথ, সুরজ দাস ও অঙ্কিত পাল। 3 জনেই বাড়ি শিলচরের কনকপুরের, 3 জনেই বন্ধু। গতকাল সন্ধ্যা 6 ঘটিকা থেকে 3 বন্ধু নিখোঁজ ছিল। পরিবারের লোকেরা তাদের না পেয়ে শিলচর পুলিশকে খবর দেন, আর তারপরেই নড়েচড়ে বসে পুলিশ। শিলচর রেলওয়ে স্টেশনে ছুটে যান পুলিশ সুপার নুমাল মাহাত্তা। ধুবড়ীতে মিত্রজোটের প্রার্থীর সমর্থনে জনসভা হিমন্ত বিশ্ব শর্মার। গত 3 বছর শাসনকালে কোনো বোমা বিস্ফোরণ হয়নি, কোনো বন্ধ বা পিকেটিং হয়নি। শান্তির রাজ্য অসম বর্তমান, কিন্তু কংগ্রেসের শাসনকালে অসম আগ্নেয়গিরির উপরে ছিল। বিজেপি ক্ষমতায় আসার পর সব ঠান্ডা হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ধুবড়ীর রাজা প্রভাত চন্দ্র বড়ুয়ার ময়দানে জনসভায় কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি সরকার রূপহী আমার অসম, ভারতীয়ার কোন রকম গঢ়িবলে আমি এখন বিকশিত সুৰক্ষিত অসম। দলে বলে যাও একেলগে, উজুমৰ চিনত আকৌ ভোট দিবলে। আকৌ এবাৰ মোদী চৰকাৰ, আকৌ এবাৰ মোদী চৰকাৰ। আজি আজমল আৰু ৰকিবুলত ভোট দিয়া
আৰু গাখীৰৰ লোভত মতা গৰুক দানা খুওৱা একে কাম হয়নে নহয়? হয়নে নহয়? শ্ৰদ্ধা ৰাইজ, আজি আমাৰ মিটিঙত মই দেখিছোঁ যে বহুত মুছলমান সম্প্ৰদায়ৰ লোকো উপস্থিত আছে, হয়নে? কোন কোন আছে হাত দাঙকচোন। বাপৰে, বহুত আছে। ঠিক আছে, এতিয়া আপোনালোকে কওক যে যেতিয়া মোদী প্ৰধানমন্ত্ৰী হ'ল তেতিয়া কংগ্ৰেছে কি কৈছিল যে মোদী আহিলে নামাজ বন্ধ হৈ যাব, হয়নে? মোদী আহিলে ৰোজা নহ'ব, মোদী আহিলে হজ নহ'ব, মোদী আহিলে ইফতাৰ নহ'ব। এতিয়াতো 10 বছৰ মোদী প্ৰধানমন্ত্ৰী হৈ গ'ল, নামাজ বন্ধ হ'ল নেকি? ধুবুৰী মছজিদত নামাজ হয়নে নহয়? একদম সঁচা কথা ক'ব দেই। চোন, মোদী প্ৰধানমন্ত্ৰী, হিমন্ত বিশ্ব শৰ্মা মুখ্যমন্ত্ৰী, নামাজ হয় নহয়? সঁচা কথা, নামাজ হয়নে নহয়? হয়। ৰোজা হ'লনে নাই? ইফতাৰ হ'লনে নাই? কংগ্ৰেছে কিয় নহয় বুলি কৈছিলে? কংগ্ৰেছে কিয় নহয় বুলি কৈছিলে? এতিয়া আপোনালোকে আজমল আৰু ৰকিবুলক সুধিব যে 10 বছৰ হৈ গ'ল মোদী প্ৰধানমন্ত্ৰী থাকা, মামা মুখ্যমন্ত্ৰী 3 বছৰ হৈ গ'ল, একদিনতো নামাজ বন্ধ হোৱা নাই, একদিনতো ৰোজা বন্ধ হোৱা নাই। তেতিয়াহ'লে মিছা কথা কিয় কৈছিলে? মিছা কথা কিয় কৈছিলে কংগ্ৰেছীবিলাকে? তেওঁলোকৰ কোনো জবাব নাই। এতিয়া কি কৈ আছে যে আমাক ভোট দিয়ক, ধুবুৰীৰ আমি কাম কৰিম। ৰকিবুল আৰু আজমল কাণ খুলি শুনি লওক যে দিছপুৰত আৰু 50 বছৰ কংগ্ৰেছ নাহে, আৰু 50 বছৰ পিছত কংগ্ৰেছ পাৰ্টিও নাথাকিব, হয়নে নহয়? আৰু দিল্লীত মোদী আৰু অমিত শ্বাহ থাকালৈকে কংগ্ৰেছৰ গভৰ্ণমেণ্টটো দূৰ দূৰলৈকে নহয়, হয়নে নহয়? কংগ্ৰেছে গভৰ্ণমেণ্ট কৰিলে চন্দ্ৰগ্ৰহত কৰিব লাগিব, নহ'লে সূৰ্যগ্ৰহত কৰিব লাগিব, পৃথিৱীতটো নহ'ব, হয়নে নহয়? সেইকাৰণে ৰাইজ, কংগ্ৰেছত ভোট দিয়া আৰু UDFত ভোট দিয়াৰ কোনো দৰকাৰ নাই। অসমত বিজেপি আছে, AGP আছে, আমি লগ লাগি সকলোৰে উন্নতিৰ কাৰণে কাম কৰিম। কাছাড় পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে একের পর এক বৃহৎ সাফল্য অর্জন করতে সক্ষম হয়। কাছাড় পুলিশ সুনাই থানার অন্তর্গত নকদিগ্রাম এলাকায় অভিযানে নেমে বৃহৎ পরিমাণের হেরোইন সহ আনোয়ার হোসেন ও হুসেন আহমেদ লস্কর নামের 2 জন যুবককে আটক করে কাছাড় পুলিশ। অবৈধ ড্ৰাগছৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষীৰ যি অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। যোৱাকালি আমি বিশেষ সূত্ৰে এক খবৰ পাইছিলোঁ যে বহুজন সংখ্যক ড্ৰাগছ আমাৰ সোনাই অঞ্চলৰ মাজেৰে সৰবৰাহ কৰিবলৈ গৈ আছে বুলি, আৰু এক বিশেষ এক অভিযান চলোৱা হৈছিলে, আৰু অভিযান নেতৃত্ব দিছিলে আমাৰ লক্ষীপুৰ সাব ডিভিজনৰ SDPO পাৰ্থ প্ৰতিম বৰাই। আৰু প্ৰায় 7টা 7:30 মান বজাত নাগদিগ্ৰাম গাঁৱৰ যেটো সোনাই থানাৰ অন্তৰ্গত, তাত তেওঁলোকে এখন সাসপিচিয়াস এখন গাড়ী, এখন মাৰুতি 800 গাড়ী এখন তেওঁলোকে প্ৰত্যক্ষ কৰে, যাৰ নাম্বাৰ হ'ল AS01AK 0276। এই গাড়ীখন তেওঁলোকে পিছা কৰি সেই গাড়ীখন তেওঁলোকে ৰখাবলৈ সক্ষম হয়,
আৰু তাত যি দুজন মানুহ আছিলে গাড়ীত, আনোৱাৰ হুছেইন মজুমদাৰ আৰু হুছেইন আহমেদ লস্কৰ, তো তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা 44টাকৈ চাবোনৰ বাকচ, য'ত হিৰ'ইন তেওঁলোকে কনচিল কৰি আনিলে, সেই 44টা চাবোনৰ বাকচ হিৰ'ইন সহকাৰে তেওঁলোকে চিজ কৰিবলৈ, জব্দ কৰিবলৈ সক্ষম হ'ল। ইয়াৰ পিছত যেতিয়া ওজন কৰা হ'ল, এই হিৰ'ইনৰ ওজন হৈছিলে 572 গ্ৰাম। সেই ঘটনাৰ পৰা হুছেইন আহমেদ লস্কৰে পলায়ন কৰিছিল যদিও পিছত তেখেতক আকৌ আটক কৰিবলৈ আমাৰ পুলিচ দলে সক্ষম হৈছে। আৰু এই ইয়াৰ বজাৰ মূল্য আন্তঃৰাষ্ট্ৰীয় বজাৰত 3 কোটিতকৈ বেছি। শিলচরের জমাজল ও কৃত্রিম বন্যা থেকে মুক্তির দাবিতে রাঙ্গিরখাড়ি পয়েন্টে এক ধর্ণা কর্মসূচি পালন করেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। অবিলম্বে শহরের খাল এবং নালাগুলির আমূল সংস্কারের দাবিতে সোচ্চার হন তারা। এদিনের ধর্ণায় বক্তব্য রাখতে গিয়ে বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন যে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও সুনাই রোডের জমাজলের সমস্যার জন্য চরম দুর্ভোগে পড়ছেন শহরের নাগরিকরা। তিনি বলেন, তাই এই ধর্ণা কোনো বিশেষ দলের কর্মসূচি নয়, সব শুভ বুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিককে এই ধরনের প্রতিবাদে এগিয়ে আসতে হবে, অন্যথা এইসব সমস্যার সমাধান হবে না। শিলচর শহরে আমরা অবগত আছি যে বর্ষাকাল এখনো শুরু হয়নি, কিন্তু জমা জলের যে তাণ্ডব আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন, সমস্ত নাগরিক জীবন স্তব্ধ হয়ে গেছে বরাক উপত্যকায় শিলচর শহরে। আমরা জানি গত 2022 সালে যে মহাপ্লাবন হয়েছিল তাতে কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছিল বরাক উপত্যকা। লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ টাকা সম্পত্তি বিনষ্ট হয়েছিল, অথচ প্রশাসনের এখনো কোনো ভ্রুক্ষেপ নেই। প্রশাসন নির্বাক, নিশ্চুপ, আমাদের জনপ্রতিনিধিরা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। বিগত দিনে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, দক্ষিণ শিলচর, সুনাই রোড সহ দক্ষিণ শিলচরের বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে ছিল। আজকে হয়তো আবহাওয়ার একটু পরিবর্তন হয়েছে, রোদ উঠেছে সাময়িকভাবে, তার জন্য হয়তো একটু আমরা রেহাই পেয়েছি, কিন্তু কোনোভাবেই তা আমরা মেনে নিতে পারি না। আজকে বৃহত্তর শহর শিলচর, আসামের দ্বিতীয় বৃহত্তম শহর, এই অবস্থা, নাগরিক জীবন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল এবং পথচারীদের যে দুর্গতি, যে দুর্দশার মধ্যে তারা পড়েছেন তা বর্ণনা করা যায় না। এই অবস্থা আজকে বরাক উপত্যকায়, অথচ আমাদের জনপ্রতিনিধিরা নীরব, নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি এখন নির্বাচনের প্রচার করছেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে, আমোদ প্রমোদে ব্যস্ত, বিভিন্ন জায়গায় আসামে গিয়ে এখন তারা নির্বাচনের প্রচার করছেন। কিন্তু বরাক উপত্যকার মানুষ আজকে এই বিভীষিকার মধ্যে বসবাস করছে এবং এটাই নাকি উন্নতি। এই নিচ মানসিকতার আমরা ধিক্কার জানাই। আজকে আমরা এখানে সমবেত হয়েছি শিলচরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা নাগরিক আছে, আপনারা সকলেই আজকে সমবেত হন, কারণ এটা কোনো বিশেষ দলের জমায়েত নয়। বরাক উপত্যকার আপামর জনগণ আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছে। নির্মাণের 1 বছরের মাথায় ধসে পড়ল সেতুর অ্যাপ্রোচ। নির্মাণের সময় চূড়ান্ত দুর্নীতি করা সেতুর মধ্যে দেখা দিয়েছে ফাটল। পালরবন লক্ষ্মীপুর রোডের চিরি নদীর উপর এই সেতুর দুদিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে বিচ্ছিন্ন হয়েছে বেশ কয়েকটি গ্রাম। গুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মাণ হয়েছে মাত্র বছর 4 হলো, অ্যাপ্রোচ হয়েছে মাত্র 1 বছর, সড়কটি নির্মাণ হয়েছে মাত্র 2 বছর হলো। এই সড়ক দিয়ে সহজেই মণিপুর, লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুর মহকুমার সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন হয়েছে। এমত অবস্থায় সড়কটি বন্ধ হওয়ায় বিপদে পড়েছেন স্থানীয়রা। স্থানীয়দের বক্তব্য, সপ্তাহ দিনের মধ্যে সেতুর অ্যাপ্রোচ এবং ফাটল ঠিক না হলে রাস্তা অবরোধ করবেন। এতে দুর্নীতি মানে কাজ করার সময় মানে তারা মানে কোনো কিছু পাবলিকের লগে কনসার্ন নাই, এই কারণে তো এটা হয়েছে। আগে মানে পাবলিক এখানে জনসাধারণে মানে বহুত আপত্তি করছে, তারা 4টা মানে ক্ষতি দিবার লাগিয়া, কিন্তু তারা মানে 3টা ক্ষতি দিয়া গেছে। এই কারণে মানে এখন মানে হেলামেলা করিয়া মানে এই নতুন ব্রিজের মধ্যে
আজকে মানে 2-3 বছরের মধ্যে মানে অনেকবার ঘটনা মানে মাঝে ক্র্যাক ওইখানে ক্র্যাক 3-4 বার মানে তারা রিপেয়ারিং করে মানে পাবলিকগুলারে মানে একদম নবদন করে রাখছে। এইগুলা মানে সরকারে মানে এইটা মানে উচিত এটা কি ধরনের মানে উপর লেভেলে মানে একটু দেখিয়া তদন্ত করিয়া এই ব্রিজটা মানে বহুজন মানে এইদিকে পুরো মণিপুর পর্যন্ত মানে যায়। এই কারণে এই ব্রিজটা ইম্পর্টেন্ট ব্রিজ। এই কারণে মানে আজকে প্রায় মানে সামান্য জলের মধ্যে মানে এইটা মানে দুষিয়া গেল গিয়া তো অবস্থা খারাপ। এই কারণে মানে এইটা সরকারের উপর লেভেলের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে মানে আমরা দরখাস্ত এই ব্রিজটা মানে ভালো জিনিস কি ধরনের মানে এই ব্রিজটা মানে টিকা যায় এটা আমরা জনসাধারণ মানে এটা চাওয়া জন মানে আসে মানে আমরা এখন তো মানে রুট বুক করতে লাগবো মানে কেন মানে এই বিষয়ে মানে এতটুক মানে গাড়ি ঘোড়া মানে আজকে মানে সকাল থেকে মানে দেখে মানে কত মানুষের মানে হ্যারাসমেন্ট ওইদিকে গাড়ি ঘোড়া যাইতে পারে না এইদিকেও যাইতে পারেন না। এটা মানে একদম মণিপুর থেকে মানে মণিপুরের মানে রোড এখন এয়ারপোর্টে যেহেতু মানে টাইমিংয়ে আইসে মানে মানুষ এখান থেকে আবার ঘুরিয়ে মানে পরিবর্তন হয়ে আইতে সময় মানে কত মানুষের অসুবিধা। আমাদের মানে ইম্পর্টেন্ট মানে এখানে হসপিটাল আছে আলিপুর হসপিটাল এখন মানে ডেলিভারি লাগে কেসে আইতো মানে এইগুলা মানে কীরকম এখান থেকে আবার ঘুরতে সময় মানে মানুষের মানে প্রাণ হত্যা হইতে পারে। তো এলাকা মানে এইটা যদি মানে কন্ট্রাক্টদারে হোক মা উপর লেভেল থেকে হোক এই ব্রিজের যদি মানে তদন্ত করিয়া যদি মানে এটা যদি ঠিকঠাক যদি না হইলে যদি মানে আমরা পরবর্তী মানে চেষ্টা মানে বহুত কিছু মানে রুট ব্লকের মানে আমরা চেষ্টা নিতে পারি। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। ভারত ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল, এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, পিপিই কিট ইত্যাদি। এছাড়াও হুইল চেয়ার, গ্লুকোকার্ড মিটার, সোডিয়াম হাইপোক্লোরাইট, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুপটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ফুটপাত শুধু পথচারীদের জন্য, সুরক্ষিতভাবে চলাচলের জন্য, কিন্তু ফুটপাত দখল করে অবৈধভাবে বালু পাথরের ব্যবসা করা হয়, তা কি মেনে নেবেন? স্বাভাবিকভাবে কেউই মানবেন না। করিমগঞ্জ জেলার আয়ুক্তের বাসভবনের খানিকটা দূরবর্তী কোর্ট ও পোস্ট অফিস বিপরীত দিকে তথা নির্বাচন কার্যালয়ের উল্টো দিকে ফুটপাত দখল করে বালু পাথর অবৈধভাবে রেখে ব্যবসা করা হচ্ছে। আজ মিডিয়ার প্রতিনিধিদের সামনে স্থানীয় লোকেরা ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেন।
আমার কথা হলো যে একটা ন্যাশনাল হাইওয়ের উপর যেভাবে বালু, লাল মাটি এবং পাথর দীর্ঘদিন ধরে ফেলে, এইখানে রাত্রে ফেলে দিনের বেলা এইগুলো কোথাও নিয়ে যায়। যে আমি অনেক খবরাখবরে জানতে পারলাম, পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করে, যে পাড়ার লোকের ঘর বানানোর কোনো বালু, পাথর বা লাল মাটি না, ওইগুলা অবৈধভাবে বিক্রি করার জন্য ওরা রাত্রে ফেলে এবং 10টার আগে ওরা নিয়ে যায়। এতে এই ফুটপাথের যে ড্রেইনের হোল আছে ওইগুলা ব্লক হয়ে যায় এবং ন্যাশনাল হাইওয়ের উপর মানে ডিসি বাংলার সম্মুখে প্রায় 1 হাত জল 3 ঘন্টা থাকে। যদি বৃষ্টি 1 ঘন্টা হয় 3 ঘন্টা জল থাকে। চতুর্দিকে জলে জলাকার, সামনে পোস্ট অফিস, কিনারে ইলেকশন অফিস, নিকটে ডিসি অফিস, এর পাশেই আমি বসবাসকারী। কিন্তু ডিসি বাংলাও এইখানে অবস্থিত। কিন্তু আমি প্রশাসনের কাছে এই অনুরোধ করতেছি যে এইভাবে যদি অবৈধভাবে জিনিসপত্র ফেলে রাস্তা ব্লক করে, সামনে একটা টাইনি হার্ট স্কুল আছে, বাচ্চা কাচ্চারা জলের মধ্যে দিয়ে যেতে হয় এবং বিপজ্জনক অবস্থা হইয়া দাঁড়াইয়াছে। কাজেই আমার কথা হচ্ছে প্রশাসনে যদি একটু দৃষ্টিগোচর করে ওইগুলা যদি এইখান থেকে অতি সত্বর সরানোর ব্যবস্থা করে দেয়। শিলচর প্রেস ক্লাবে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার শিলচর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে শিলচর প্রেস ক্লাবের সাংবাদিকতা, যেখানে পরিবেশগত সংকটের মুখোমুখি বিষয়ক এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, সংবাদ জগতে সংবাদ মাধ্যমের বিশেষ ভূমিকা রয়েছে এবং সাংবাদিকরা সব সময় জনসাধারণের সমস্যার কথা তুলে ধরে। আমরা যেমন আইনি পদক্ষেপ শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে নিয়েছি, পাশাপাশি আলোচনার মধ্যে দিয়ে বহু সমস্যার সমাধান হয়েছে। কারণ আমরা মনে করি যে অবশ্যই ফার্স্ট প্রেফারেন্স আমরা আলোচনাকে দেব এবং আইন দুটোই সমানভাবে চলবে, অপশন থাকবে, ওপেন থাকবে সেই হিসেবে। এবং আজকেও আমরা সুজিত কুমার চন্দ্রকে পাশে রয়েছে, তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন। আমাদের দৃষ্টি রয়েছে যে পুলিশ কি পদক্ষেপ তারা গ্রহণ করে, পুলিশ কর্তৃপক্ষ, পুলিশ আধিকারিকরা যারা এই তার কেসের তদন্ত করবেন বা করছেন, তারা কি পদক্ষেপ নেন আমরা সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। এবং কোনো অবস্থায় যাতে এই ঘটনাকে চাপা না দেওয়া হয়, কোনোভাবে যাতে অন্যায়কে, অবিচারকে কেউ প্রশ্রয় না দেয়, আমরা এ ব্যাপারে কড়া দৃষ্টি রাখছি এবং আমরা যে কোনো পদক্ষেপ আমরা নেব গণতান্ত্রিকভাবে, অবশ্যই আমরা নেব। এটাই আমরা আজকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে অনুষ্ঠান থেকে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে। আজ 31তম বিশ্ব প্রেস ফ্রিডম ডে। আমি এই দিনে সব আমার সাংবাদিক ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সবাইকে এইটাই অনুরোধ করব যে সবাই যাতে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করেন, কারণ বর্তমানে ইলেকশন চলছে। তার জন্য আমি সবার কাছে অনুরোধ, সবাই যেন নিরপেক্ষ সংবাদ পরিবেশন করেন আর সবার যাতে শরীর সুস্থ থাকে ওইটাই বলবো। কারণ দেশের মানুষ অনেক কষ্ট করে থাকেন, দিন রাত ওরা দেশের জন্য ওরা ত্যাগ করে থাকেন। তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। রাজ্য সরকারের শিক্ষা বিভাগের উদ্যোগে শিলচর ডিএনএনকে বালিকা হায়ার সেকেন্ডারি স্কুলের 6ষ্ঠ ও 7ম শ্রেণীর ছাত্রীদের ভোকেশনাল এক্সপোজারের অংশ হিসেবে শুক্রবার সৌরমিতা আর্ট গ্যালারি পরিদর্শন করানো হয়। ছাত্রীরা শিল্পকলা দেখতে এবং তাদের উৎসাহিত করতে সৌরমিতা আর্ট গ্যালারিতে নিয়ে আসা হয়। এদিন সঙ্গে ছিলেন স্কুলের ভোকেশনাল শিক্ষিকা প্রীতি রানী সিনহা ও রশিদা আক্তার বরবুইয়া। এছাড়া উপস্থিত ছিলেন সৌরমিতা আর্ট গ্যালারির অধ্যক্ষা শিবানী নাথ। এদিন ছাত্রীদের বিভিন্ন রকমের আর্ট দেখানো হয় এবং তাতে কি কি ধরনের রং ও অন্যান্য সামগ্রীর প্রয়োজন তা জানানো হয়। এটা থার্মোকল দিয়ে, থার্মোকলের সঙ্গে আমি গম দিয়ে তারপর হোয়াইট সিমেন্ট দিয়ে এগুলো বানিয়েছি। জল পড়ছে, ওয়াটারফল। এখন লাইট নেই না তো আরো সুন্দর লাগে রাত্রিবেলা। এগুলো তোমার বেসটা আমি তৈরি করেছি ইয়ে দিয়ে, কার্টুনের পিস দিয়ে। কার্টুন আমরা ওয়েস্টেজ কার্টুন জিনিস আনার পর আমরা ফেলে দিই কার্টুনগুলো, ওই কার্টুনকে আমি শেপ বানিয়ে তারপর কাপড় দিয়ে, গম দিয়ে, হোয়াইট সিমেন্ট দিয়ে প্রথম বানানোর পর অ্যাক্রিলিক কালার করেছি। অ্যাক্রিলিক কালার করার পর আমি এমসিল দিয়ে এগুলো কাজ করেছি। তো ওই গ্যালারি দেখার জন্য ডিএনএনকে গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে রিপ্রেজেন্ট করতে এসেছে প্রীতি
সুইটির কাছে জেনে নেব কিরকম লাগলো গ্যালারিতে। গ্যালারি দেখে যা সুন্দর লাগছে, আমি শিলচরে প্রথমবার এই ধরনের আর্ট গ্যালারি দেখতে পাচ্ছি। আর আমি অ্যাকচুয়ালি জানতে চাইছিলাম যে আমাদের স্টুডেন্টরা যে এই স্কিলসগুলো শিখতে গিয়ে কি একটু বেসিক নলেজটা শিখতে গিয়ে কি ওদের কতটুকু টাইম লাগবে বা কীভাবে শেখানো হয়? টাইম তো লাগবে, যে কোনো জিনিস শিখতে গেলে একটু টাইম লাগে। তো যদি আমি মানে যদি মনে করো আমি ওদের কোনো কাজে লাগতে পারি, আর কেন কি এত খুশি লাগছে আজকে আমিও সেই স্কুলে ডেনকে গার্লস হাই স্কুলে, আমাদের সময় তখন হাই স্কুল ছিল, তো আমিও হাই স্কুলেই পড়েছি। আজকে যে আমার গ্যালারিতে বাচ্চারা এসেছে সত্যি আমার খুব ভালো লাগছে, মানে এত ওদের জন্য যদি আমি কিছু করতে পারি সত্যি আমি একদম খুব ভালো, মানে একদম সাকসেস মনে করবো। ওদের যে কোনো কিছু হেল্প লাগে, কোনো ওয়ার্কশপের মাধ্যমে হোক বা ক্লাসের মাধ্যমে হোক, আমি ওদেরকে শেখাবো। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিদ্যুৎ বিভ্রাটে পানীয় জল পরিষেবা বন্ধ হওয়ায় ভাগাডোহর দাসপাড়া পানীয় জল প্রকল্পের কর্মীদের উপর চড়াও হলো স্থানীয় কয়েকজন দুষ্কৃতী। এ নিয়ে প্রকল্পের সভাপতি বাবুল হোসেন লস্কর শিলচর সদর থানায় 6 জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কয়েক থেকে প্রচন্ড ঝড় তুফানের ফলে জল পরিষেবা অনিয়মিত হচ্ছে। এ নিয়ে এক এলাকার হুসেন উদ্দিন, মোস্তাক আহমেদ, শিপন আহমেদরা প্রথমে পানীয় জল প্রকল্পে উপস্থিত হয়ে কর্মীদের উপর চড়াও হন। পরে পরিচালন সমিতির সভাপতি বাবুল হোসেনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ভাঙচুর চালায়। আমি এই পেয়েছির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। আর ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে আমি দোকানে সাফার হয়েছি, তো আমি বত আসলাম। আর ইঞ্জার যে ছেলে, এই ছেলেটা আমার এগিয়ে জিগা দেন পানিটা তোমরা রীতিমতো পানি দো না, আমার কারেন্টের প্রবলেম, বাবা কারেন্টের প্রবলেমে আমরা পানি দাম পারি না, কারেন্ট আইলে আমরা দিলেইমু। আর আমার জল তো পড়ার সময় 50 মিনিটের মতন পানি দিই। তো আমার কইলে হ্যাঁ তোমরা যেদিন কম হয় এদিন দাও না, 5 দিন ফুরাই দাও না। বললাম 5 দিন ফুরাই দাম, 5 দিন লাইন থাকে, 5টা লাইন আছে টোটাল। আমরা দাসপাড়া পিএইচির মাঝে 5টা লাইন আছে, 5টা লাইন মাঝে আমরা তো সবের দিতে লাগবো, একজনে দিলে আমার হইতো না, সবে পানি পাইতা। হ্যাঁ আমার লাগে বিতর্ক করছে, করার বাদে আমরা ইনো মোটামুটি তারা টাকা খরচে করিয়া তার কাছে গিয়ে আমার টালাইও লেগেছে গিয়া যাওয়ার বাদে তার পুরা অ্যাসেম্বলি পুরা পার্টি লইয়া আইছে আমার আইয়া, আমার দোকানে আইছে গিয়া আমার ফিরিজ বাড়িজ ভাঙছে, আর আমার ছেলের একটা মারছে, আমারে মারছে। আর দোকানে বহুত মাল আছে, এটা তারা নিজে আমি দেখাই দিম, খালি আমার জিনিস খালি আছে, আমি এটা লইয়া এফআইআর তারা দিছি। কতজনের নাম? আমি 6 জনের এফআইআর করছি। এটা জিরো ব্যালেন্সে দিছে, টাকা তারা কাছে আছে, টাকা আমরা দিছে, হিসাবও দেয় না। আমরা ওটার দ্বারা তারা আমার দুশ্মন, তারা আমরা কাছে তারা কথা আরো চালাইতো, 14 বছর 8 বছর চালাইছে তারা, 7 লাখ টাকা পয়সা 8 বছর চালাইছে, কোনো হিসাব নাই। এরপরে অফিসি ইঞ্জিনিয়ার এসডিও তারা নিজেই আমরা 237 নম্বর স্কুলও আনিয়া আমরা 26 ঘন্টা দিছে, আমরা ওখানে চালাইয়া 50 মিনিট আমরা পানি দিয়া। তারা এটা চিটিংবাজি করে, বুঝছেন নি? চিটিংবাজি ওটাও করে, ওই যে কমিটি বদলিছে, তারা আবার কমিটি হইতো তা লুটপাট করতো, ওটাও বাইলাইনও তো আমরা পাড়াত বেজান আইছে, তারা পার্সোনাল ভাবে তারা ঢুকাই দিছে বাইলাইন। আমরা এদিকে কিচ্ছু নাই, আমরা তো জল তো পুরা অলরেডি জল খাওয়া তো ঠিক আছে, পাওয়া কথা না পাওয়া হয়েছে কারেন্টর দিয়া, এটা হলো কারেন্ট দিয়া। পানি পাইছি না, আলকু নয়া পিছিয়ে আইছে মানতনে আমরা পানি পাইয়া যাই। নয়া কমিটি বনছে মানতনে আমরা পানি পাই, আর পানি তারা আগে কমিটি থাকতে আমরা পানি পাইছি না, একদিন দিলে তারা 3 দিন দিছে না। আপনারা ডিমান্ড দিছেন, তারা মারছিলেন বেদাম কইতানি, তাইলে আমরা পানির টাকা উঠাইতে আমরা কইতাম পানি আয় না, পানি পাই না, আমরা টাকা দাম নি। তারা কইতে আমরা পানি দেই, তোমরা পাও না, আমরা কিটা করতাম? তারা এটা লাইন বাইন কিছু ঠিক করতাম। সম্প্রতি কদিনের ধারাবর্ষণ ও শিলাবৃষ্টির জন্য কাটিগড়ার বিভিন্ন গ্রামের মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কাটিগড়ার হরিনগর জিপির সুবোধনগর গ্রাম, জবদা নরপতি ইত্যাদি গ্রামের কৃষিজীবী মানুষরা জানান, গত কয়েকদিনের ভারী শিলাবৃষ্টির কারণে বন্যার জলে তাদের বড় ধানের ক্ষেতের মারাত্মক ক্ষতি সাধন হয়েছে। এলাকার খেটে খাওয়া মানুষ দিনমজুরি করে দিন যাপন করেন, তাদের বড় ধানের উপরেই জীবন ধারণের একমাত্র ভরসা, কিন্তু বন্যার জলে তাদের ধানগুলো নষ্ট হয়ে পড়েছে।
হাসা ধান এখন খাটতে পাইছো ধান রয়েছে হাসা আমার নাম সনিন মসুদ্র নিজের ডিপোর পার্ট 1 কাটিগড়া থানা পিএসও আমরা কৃষি কাজ করিয়া জীবিকা রক্ষা করি শ্রমিক ওই হিসাবে 5-7-10 ইয়ার যেও যদি পার্সেন্ট পুরা এরিয়ার মানুষের ক্ষতিগ্রস্ত করিয়া ওটার উপরে জীবিকা রক্ষা করে কিন্তু এবার শিলা বৃষ্টি জ্বর কারণে এই যে পরিস্থিতি দেখা দিছে জল যে পর্যন্ত হয়েছে এতে যদি আমার সিএম মহোদয় যদি হেমন্ত বিশ্ব শর্মা যদি একটু অনুদান করেন তাহলে মনে হয় আমরা গরিবগুড়া শ্রমিক যারা আছে সাহায্য পাইতে মনে হয় ভালো হইব না। সুবুদনগর গ্রাম এবং জাবদা নরপতি এবারে বুড়োক্ষতের ফসলের ক্ষতি শিলাবৃষ্টির কারণে এবং বন্যার জলে অনেক ক্ষতি হয়েছে। এলাকার মানুষ খেটে খাওয়া মানুষ এবং হাজিরা কাজ করিয়া দিনপাত কাটায় কিন্তু একমাত্র বুড়ো ধানের উপরেই ভরসা। এই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি খাসার শিলচর জেলা উপায়ুক্ত এবং কাটিগড়া সার্কেল অফিসার এবং বিভাগীয় কর্মকর্তা তদন্তক্রমে আমাদের জন্য সরকারের মারফতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আজ থেকে শিলচর কলেজিয়েট এইচএস স্কুলের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অঙ্গ হিসেবে বিভিন্ন ধরনের খেলাধুলা কুইজ চারু ও শিল্পকলা সহ অন্যান্য প্রদর্শনীর অনুষ্ঠান শুরু হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা শাশ্বতী রায়ফিতা কেটে আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা ও দাবা প্রতিযোগিতা শুরু করেন। কুইজ প্রতিযোগিতায় মোট 10টি স্কুল থেকে 30 জন ছাত্রছাত্রীরা যোগদান করেছে। আগামীকাল বিজ্ঞান প্রদর্শনী চারুকলা প্রদর্শনী ও ভাষা শহীদ গ্যালারি উদ্বোধন হবে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা শাশ্বতী রায় বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। Guests, guardians, students from other schools, teachers from other schools. We are just starting inaugural program with quiz and chess, inter-school chess competition and quiz, inter-school quiz competition. Though we had started our program already on 24th of April by hoisting of our flag, school flag, because that was the foundation day. But due to election and all, we had to give a break in between, and so again from today we have started our Golden Jubilee celebration starting with quiz and chess. So a very great welcome to all of you, those who are participating, and our program will continue from tomorrow. All exhibitions are there, science exhibition, social science, art and craft. We have also a Bhasha Shahid gallery. So I would like to request all of you to be present with us and make this momentous occasion a great, a successful one. So thank you, and those who are participants, all best wishes to all of you. Thank you for coming and joining with us today. এবারে আজকের খেলার খবর। আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত নিউ অক্সফোর্ড হাই স্কুল কাপ অনূর্ধ্ব 16 ইন্টার স্কুল প্রাইজ মানি ক্রিকেট লিগ কাম নকআউট কম্পিটিশন 2টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলাতে পাবলিক এইচএস স্কুলকে 8 রানে হারিয়ে হলিক্রস এইচএস স্কুল জয়ী হয়। দ্বিতীয় খেলাতে বিসি রায় মেমোরিয়াল হাই স্কুলকে 5 উইকেটে হারিয়ে এসসি দে বিদ্যাপীঠ জয়ী হয়। আজকের সংবাদে পর্যন্তই। নমস্কার।